Good evening. This is the second part of medicine administration. আমরা ফার্স্ট পার্টে কি পড়েছিলাম যে বেসিক টার্মিনোলজিস রিগার্ডিং মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশন, যেটা অ্যাজ এ হেলথ পার্সোনেল উই হ্যাভ টু নো। ওকে, তাহলে এবার আসো দেখে নিই যে আমরা যে ড্রাগটা অ্যাডমিনিস্টার করব তার বেসিক প্রিন্সিপালগুলো কী কী আছে। যে ড্রাগটা আমি দিলাম সে কী অ্যাকশান করতে পারে, কিভাবে তার এফেক্টিভনেস আমরা বুঝতে পারি, বা তার এফেক্টিভনেস ডিপেন্ড করছে কোন কোন প্রিন্সিপালের উপর। ঠিক আছে, তাহলে আমরা একটা টার্ম পড়েছিলাম যেটাতে ছিল ফার্মাকোকাইনেটিক্স। মানে কি ছিল, যে কোনো একটা ড্রাগ আমরা কনজিউম করার পরে বা কোনো ক্লায়েন্টকে মেডিসিনটা অ্যাডমিনিস্টার করার পর সেটা আমাদের বডিতে কিভাবে রিয়্যাক্ট করছে এবং সেটা বডি থেকে কিভাবে এলিমিনেট করছে, বা এই কোন কোন প্রসেসের মাধ্যমে সেটা আমাদের এই ফার্মাকোকাইনেটিক্স মেনটেন করছে। তাহলে আমরা পড়েছিলাম আগেই যে এটা ফার্মাকোকাইনেটিক্সটা 4টে কম্পোনেন্ট দিয়ে তৈরি। সেগুলো কি কি? অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন। তাহলে অ্যাবজর্পশন, একটা ড্রাগের অ্যাবজর্পশন, সেটা মানে কিভাবে আমাদের বডি স্ট্রিমে বা ব্লাডে মিশবে বা বডি টিস্যুতে অ্যাবজর্ব হবে, সেটা কিন্তু কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সেই ফ্যাক্টরগুলো কি কি? যেমন ধরো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, যে ড্রাগটা যে রুটে দিলে আমি অ্যাবজর্ব করতে পারবো সেই রুটে দিতে হবে। আমি যদি ডিফারেন্ট টাইপ অফ রুটে ইউজ করি, যেমন ধরো ইনসুলিন, যেটা আমার সাবকিউটেনিয়াস বা ইন্ট্রাভেনাসলি দেওয়ার কথা, সেটা না দিয়ে আমি ওরালি অ্যাপ্লাই করলাম বা অ্যাডমিনিস্টার করলাম, কাজ হবে? কিচ্ছু কাজ করবে না, ডিস্ট্রাকশন হয়ে যাবে ডিউ টু দ্য ACL। নেক্সট, স্টেবিলিটি বা সলিউবিলিটি অফ দ্য ড্রাগ। তাহলে আমার যে সলিউশন, যতটা সলিউশনটা আমার মিক্স আপ করলে আমি ইফেক্টিভলি অ্যাডমিনিস্টার করতে পারবো বা ইফেক্টিভলি অ্যাবজর্পশন করতে পারবে ফ্রম দ্য ব্লাড, তাহলে আমাকে সেটা মাথায় রাখতে হবে, বা সেটার উপরে ডিপেন্ড করেও অ্যাবজর্পশন হবে। নেক্সট, সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন, মানে যে সাইটে যেটা আমার অ্যাপ্লাই করার কথা সেটা না করে আমি ডিফারেন্ট সাইটে অ্যাপ্লাই করলাম, তাহলে তো অ্যাবজর্পশনটা হবে না। না, দেখা গেল একটা উন্ডে আমার কোনো সলিউশন বা অয়েনমেন্ট দিতে হচ্ছে, কিন্তু সেটা না দিয়ে আমি একটা যেখানে কোনো স্কিন ব্রেকেজ নেই সেখানে আমি কোনো মেডিসিন অ্যাপ্লাই করলাম, টপিক্যাল অ্যাপ্লিকেশন, তাহলে আমার সেটা কি অ্যাবজর্পশন হবে? হবে না। সেরকম পিএইচ অফ দ্য বডি ফ্লুইড, তাহলে বডি ফ্লুইডের পিএইচের তারতম্য বা ডিফারেন্সিয়েশনের জন্যেও কিন্তু অ্যাবজর্পশন ম্যাটার করে বা ডিস্টারবেন্সেস হয়। নেক্সট আসি কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ অ্যান্ড ইটস ডোজেস, মানে যে ডোজ বা কনসেন্ট্রেশনে আমাকে দিতে বলা হচ্ছে, মেডিসিন অ্যাপ্লাই করতে বলা হচ্ছে, যদি আমি সেটা না মেনটেন করি তাহলেও কিন্তু অ্যাবজর্পশন হবে না। তার মানে অ্যাবজর্পশন করার জন্য আমাদের কিছু কিছু বেসিক ফ্যাক্টরগুলো বা প্রিন্সিপালগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট ডিস্ট্রিবিউশন মানে বুঝতেই পারছি আমি যেখানে ডিস্ট্রিবিউট করতে চাইছি বা যে টার্গেট সেল বা টিস্যুতে আমি মেডিসিনটা পৌঁছে দিতে চাইছি, সেটাও কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন ধরো ইফেক্টিভনেস অফ দ্য সার্কুলেটরি সিস্টেম, যেমন যেমন ধরো কিছু ড্রাগ আছে যার লাইফ মাত্র কয়েক সেকেন্ড, তো আমি যদি সার্কুলেশনে সেই মেডিসিনটা দিলাম, আমার টার্গেট অর্গান হার্ট, তো হার্ট অবধি পৌঁছানোর আগেই যদি মেডিসিনের লাইফ শেষ হয়ে যায়, তাহলে আমার মেডিসিন অ্যাডমিনিস্টার করা না করার সমান হয়ে গেল, ওয়েস্টেজ হলো। সেটাকেই বলা হচ্ছে এফেক্টিভনেস অফ দ্য সার্কুলেটরি সিস্টেম। তাহলে আমাকে এমন পজিশনে ড্রাগটা দিতে হবে বা এমন ফার্স্ট পৌঁছে দিতে হবে যাতে আমার টার্গেট সেলে সেই ড্রাগটা ইমিডিয়েটলি রিচ করে। ঠিক আছে, নেক্সট আসছি অ্যামাউন্ট অফ মেডিকেশন বাউন্ড টু প্রোটিন, মানে আমি এমন অ্যামাউন্টের মেডিসিন অ্যাপ্লাই করলাম যেটা কিনা প্রোটিনের সঙ্গে বাইন্ডই করতে পারলো না, মানে লেস অ্যামাউন্ট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তাহলেও আমার ডিস্ট্রিবিউশন ঠিক হবে না এবং টার্গেট সেলে ড্রাগটা পৌঁছাবে না। নেক্সট, টিস্যু স্পেসিফিসিটি অফ দ্য ড্রাগ, মানে
পার্টিকুলার কিছু টিস্যুতে এই ড্রাগটা কাজ করবে, কিছু ড্রাগ কাজ করবে না। তাহলে সেটা যদি আমি না মেনটেন করি এবং সেটা অ্যাজ এ হেলথ পার্সোনাল হয়তো আমার খেয়ালই নেই, তাহলে কি হলো, ড্রাগটা দেওয়া না দেওয়ার সমান হয়ে গেল, মানে মিস ইউজ হলো। তাহলে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কোন ড্রাগটা কোন টিস্যুতে আমি অ্যাপ্লাই করতে পারবো বা কোন স্পেসিফিক অর্গান বা প্লেসে দিলে প্রপারলি ডিস্ট্রিবিউটেড হবে ড্রাগটা। ঠিক আছে, নেক্সট আসছি মেটাবলিজম। মেটাবলিজম মানে বুঝতেই পারছো যে ড্রাগটা ব্রেকডাউন করবে এবং বডিতে সেটার ডিঅ্যাক্টিভেশন বা অল্টারেশন চলবে থ্রু দ্য লিভার ফাংশন। ঠিক আছে, এইবার লিভার ফাংশনের উপর ডিপেন্ড করে মেটাবলিজম হয়। তাহলে লিভার যদি আমার এফেক্টেড থাকে, লিভার যদি আমার কোনো ডিজিজ কন্ডিশনে থাকে, তাহলে আমার যে মেটাবলিজম প্রসেসটা ছিল ড্রাগের সেটা কিন্তু এফেক্টিভলি হবে না, ড্রাগটা ডিঅ্যাক্টিভেশন হবে, মানে যে অ্যাক্টিভ ফর্মে যে কাজটা করতে পারতো সেটা যদি মেটাবোলাইজ না হয় তাহলে সেটা পসিবল না। তাহলে সেটাও কিন্তু আমাকে মাথায় রাখতে হচ্ছে। আর কি, এক্সক্রিশন। তাহলে আমার ড্রাগের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, যে ওয়েস্ট প্রোডাক্টটা থাকবে, যে মেটাবোলাইটস এক্সেস রয়ে গেল, সেটা বডি থেকে বের করার প্রসেসটাই হচ্ছে এক্সক্রিশন। সেটা মেনলি করে কিডনি। এছাড়া আর কারা কারা করে এটা আমরা আগেও পড়েছি, লাং, ইন্টেস্টিন এক্সেট্রা। কিন্তু যদি কিডনি ড্যামেজ থাকে তাহলে কিন্তু এই এক্সক্রিশনটা ম্যাটার করবে বা ডিফেক্টিভ হবে। ওকে, নেক্সট ফার্মাকোডাইনামিক্স। তাহলে আমরা আগে পড়েছিলাম কি, যে এটা একটা ফিজিওলজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল এফেক্ট অফ দ্য ড্রাগ অফ দ্য বডি। তাহলে যে ড্রাগটা আমি ইউজ করছি, টোটাল ফিজিওলজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল এফেক্টটা যে স্টাডি করা হয় তাকেই বলা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। মানে টোটাল এফেক্ট অফ দ্য ড্রাগ ইজ কল্ড ফার্মাকোডাইনামিক্স। এতে কি হচ্ছে, যে মেডিসিনটা অ্যাডমিনিস্টার করা হলো সেটা মনিটর করা হচ্ছে এবং কিভাবে, ল্যাবরেটরি মেজারমেন্টের মাধ্যমে। তার ফলে যেমন ধরো কোনো এফেক্টিভনেস আমি কী করে বুঝতে পারি, একটা ট্রিটমেন্ট স্টার্ট করার পর কিছুদিন পর পার্টিকুলার থেরাপিউটিক লেভেলে পৌঁছানোর পর যদি আমরা ইনভেস্টিগেশন করে দেখি যে হ্যাঁ আমার ডিজায়ার্ড লেভেলে পৌঁছেছে, তাহলেই আমি বুঝবো যে ড্রাগটা আমার কতটা এফেক্টিভলি কাজ করেছে। ঠিক আছে, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে মিনিং অফ হাফ লাইফ অফ ড্রাগ। মানে ড্রাগের হাফ লাইফ বলতে কি বুঝি, এটা অনেক সময় তোমরা পাবে ওয়ার্ডে বা ক্লিনিক্যাল ফিল্ডে কাজ করতে করতে, যে হাফ লাইফ অফ দ্য ড্রাগ ক্রস করে গেছে, তাহলে আমাদের এখন এই ডোজটা দিতে হবে। ঠিক আছে, তাহলে একটু দেখে নিই। এলিমিনেশন হাফ লাইফ is the time from the maximum concentration to half maximum concentration at blood level। মানে আমরা জানি একটা ড্রাগ দেওয়ার পরে যখন অ্যাবজর্পশন হলো, একটা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন ইন দ্য ব্লাড একটা টাইমে, পার্টিকুলার টাইমে আসবে। তো সেটাই বলছে, সেই পার্টিকুলার টাইমটাকে বলা হচ্ছে এলিমিনেশন হাফ লাইফ ইজ ডিপেন্ডেন্ট অন দ্য রেটস অফ মেটাবলিজম অ্যান্ড এলিমিনেশন অফ দ্য ড্রাগ। সেক্ষেত্রে যার এলিমিনেশন রেট খুব বেশি, র্যাপিডলি এলিমিনেটেড হয়ে গেল, র্যাপিডলি মেটাবোলাইজ হয়ে গেল, তাহলে কি বুঝবো, যে শর্ট লাইফ খুব কম। আর যাদের মেটাবোলাইজই ধীরে ধীরে হচ্ছে, আস্তে আস্তে স্লোলি এলিমিনেট হচ্ছে ড্রাগটা, তাদের লং হাফ লাইফ থাকবে। মিনিংটা যদি ক্লিয়ার না হয় তোমরা নক করবে। তাহলে আমরা কিসের উপর ডিপেন্ড করলাম, মেটাবলিজম রেট এবং এলিমিনেশন রেট। আমার যতক্ষণ শরীরে থাকছে তার মানে আমার হাফ লাইফ বেশি থাকছে, হাই থাকছে এবং ইনক্রিজ থাকছে। যখনই বেরিয়ে যাচ্ছে তাহলে শরীরে আর বডিটা ড্রাগটা নেই, তাহলে আমার হাফ লাইফ তত শর্ট হচ্ছে। ব্যাপারটা বুঝেছো? নেক্সট ছবিটা দেখো, আমার যতক্ষণ অ্যাবজর্পশন হাই রেট এবং এলিমিনেশনও তখনও হাফ হয়ে আছে, কিন্তু এখানে দেখো টোটাল যে অ্যামাউন্ট অফ ড্রাগ ইন ব্লাড বলতে যে মিড পয়েন্টটাকে আমরা বোঝাচ্ছি, মানে ড্রাগ নিয়েছিলাম সেখান থেকে এই যে টপ পয়েন্টটা একদম রেড মার্কিং করা যে পয়েন্টটা, তাহলে এটাকে আমরা বলছি যে হাফ লাইফ অফ দ্য ড্রাগ। তার মানে হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন দ্য ব্লাড। এটা আমার কাছে, তোমাদের কাছে, সবার কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার এখান থেকে
এই যে হাইয়েস্ট কনসেন্ট্রেশন, সেখান থেকে যখন এবার ড্রাগটা ফুল লেভেলে ব্লাডে পৌঁছানোর পর থেকে যখন এবার এলিমিনেশন শুরু হলো, এতক্ষণ কিন্তু অ্যাবজর্পশন ছিল, এইবার এলিমিনেশন পার্টে এলাম। এলিমিনেশন পার্ট থেকে যখন ড্রাগটা এবার এক্সক্রিট করে বেরোতে থাকছে, তাহলে কি আস্তে আস্তে আমার কনসেন্ট্রেশন কমছে। এই কনসেন্ট্রেশন কমা আর একদম মানে এক্সিট করার মধ্যে যে মিড পয়েন্ট, তাকে আমরা বলছি হাফ লাইফ অফ দ্য ড্রাগ। তাহলে আমরা যদি মানে কোনো ডেফিনেশনও কেউ জিজ্ঞেস করে বা বুঝতে চায় হাফ লাইফ অফ দ্য ড্রাগ বলতে কী বোঝো, তাহলে আমার যে ড্রাগটা আমি নিয়েছি, অ্যাবজর্পশনের ফলে যখন ড্রাগ আমার ব্লাডে হাইয়েস্ট কনসেন্ট্রেশন, তারপর থেকে যখন থেকে এলিমিনেশন প্রসেস শুরু হলো, সেখান থেকে এলিমিনেটেড হওয়া পর্যন্ত যে মিড পয়েন্টটা, তাকে আমি হাফ লাইফ অফ ড্রাগ বলছি। তাহলে এর ফলে কি হচ্ছে, ব্লাডে তখনও কিন্তু হাফ কনসেন্ট্রেশন অফ ড্রাগ রয়েছে এবং তখনও হাফ বডির ভেতর থেকে এক্সিড যেমন করে গেছে বা বেরিয়ে গেছে, তেমনি হাফ কনসেন্ট্রেশন কিন্তু রয়েও গেছে। সেটাকেই বলা হচ্ছে হাফ লাইফ। এটা আমরা সবসময় টাইম দিয়ে ডেসক্রাইব করি, ঠিক আছে। আর কি এই এলিমিনেশন বা হাফ লাইফ অফ দ্য ড্রাগ ডিপেন্ড করে কিসের উপরে, তাহলে বুঝলাম লিভারের ফাংশন বা মেটাবলিজমের ফাংশন, কিডনির ফাংশন। যত মেটাবলিজম বা এলিমিনেশন স্লো হবে তত হাফ লাইফ বাড়বে, আর যত মেটাবলিজম এবং এলিমিনেশন ফাস্ট হবে তত শর্ট লাইফ কমবে, ঠিক আছে, বা মেডিসিনের হাফ লাইফ কমতে থাকবে, ঠিক আছে। নেক্সট আসছে আরও দুটো টার্ম, যেটা হলো মেনটেনেন্স ডোজ আর লোডিং ডোজ। মেনটেনেন্স ডোজ বলতে বোঝানো হচ্ছে একটা ফিক্সড ডোজ, যেটা লং টাইম ধরে আমাদের পেশেন্টকে অ্যাডমিনিস্টার করতে হয় একটা পার্টিকুলার থেরাপিউটিক লেভেল পাওয়ার জন্য, ঠিক আছে, মানে স্লোলি করা হয় সেটা। আর লোডিং ডোজ বলতে অ্যাট এ টাইম বিগ ডোজ যখন অ্যাডমিনিস্টার করা হচ্ছে। যখন কোনো ফার্স্ট ডোজ দেয়া হয় তখন চেষ্টা করা হয় যে শুরুতে একটা লোডিং ডোজ দিতে। তো সেটা কি, মানে একটা পার্টিকুলার টাইমে বা ইমিডিয়েটলি অ্যাডমিনিস্ট্রেশন অফ এ ড্রাগ টু এ লার্জ অ্যামাউন্ট, যার ফলে আমাদের যে কুইকলি আমরা যে ব্লাডে কনসেন্ট্রেশনটা চাইছিলাম যে হাইলি এটা রাইজ করুক ব্লাড কনসেন্ট্রেশনে, তখন কিন্তু সেই ড্রাগের যে এফেক্টটা সেটা কিন্তু ইনক্রিজ করবে বা রাইজ করবে। তাহলে বুঝলে, মেনটেনেন্স ডোজ বলতে বোঝানো হচ্ছে একটা ফিক্স স্মল ডোজ, যেটা কিনা লং টাইম ধরে অ্যাডমিনিস্টার করা হয় টু গেট দ্য এফেক্টিভ কনসেন্ট্রেশন ইন দ্য ব্লাড। আর লোডিং ডোজ হলো একটা লার্জ ডোজ ইন এ শর্ট টাইম ডিউরেশন টু গেট দ্য এফেক্টিভ কনসেন্ট্রেশন ইন দ্য ব্লাড কুইকলি, ঠিক আছে, খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি আমরা যখন ব্লাডে ড্রাগের কনসেন্ট্রেশনটা হাই চাইছি বা বেশি চাইছি, তাকে আমরা লোডিং ডোজ বলছি, ঠিক আছে। নেক্সট আসছি যেটা, সেটা হচ্ছে নন প্রেসক্রিপশন অ্যান্ড প্রেসক্রিপশন মেডিকেশন। মানে কিছু কিছু ড্রাগ আছে যেগুলো প্রেসক্রিপশন ম্যান্ডেটরি, প্রেসক্রিপশন ছাড়া তুমি সেই ড্রাগ কোথাও পাবে না। যেমন তোমরা এই কোভিড সিচুয়েশনে জানো, যখন মানে প্রোটেকশানের জন্য সবাই আমরা কোভিডের প্রোটেকশান নেওয়ার জন্যে এসিকিউ এর জন্যে খুব মেডিসিন এদিক ওদিকে খুঁজে বেড়াচ্ছিলাম, তখন ক্লোরোকুইন কিন্তু মানে হাইড্রক্সি ক্লোরোকুইন প্রেসক্রিপশন ছাড়া কেউ দিচ্ছিল না ফার্মাসি থেকে, কেননা সবাই সেটা নিয়ে কী করছিল, মানে নিজের জন্য সেভ করে রাখা বা প্রিজার্ভ করে রাখার চেষ্টা করছিল সেই জন্যে। কিন্তু কিছু কিছু এই যেমন এসিকিউ যে পেশেন্টরা রেগুলার বেসিসে খায়, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেসক্রিপশন লাগে না। তারা দোকানে গিয়ে বললে যে আমি এই মেডিসিনটা রেগুলার বেসিসে পাই, প্রেসক্রিপশন পুরনো হলেও সেটা দেখালেও কিন্তু পেয়ে যাবে। তো সেই সিচুয়েশনে কিন্তু অনেকেই অ্যাভয়েড করছিল দিতে, কেননা নিউ প্রেসক্রিপশন চাই এটা, বা অনেকে একটা দোকান থেকে না নিয়ে 3টে দোকান থেকেও নিতে পারে, সেই জন্যও কিন্তু অনেক সময় এটা ক্লোজ করা হয়েছিল এই মেডিসিনটা সাপ্লাই দেওয়ার জন্য। তো যাই হোক, তো প্রেসক্রিপশন মেডিসিন মানে হচ্ছে একটা লিগ্যাল অর্ডার, যেখান থেকে
মেডিসিন আর কি অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আমরা পারচেস করতে পারি, বা কোনো ফার্মাসি, কোনো মেডিসিন শপ থেকে আমরা মেডিসিনটা কিনতে পারি। আর নন প্রেসক্রিপশন মেডিসিন মানে হচ্ছে যে উইদাউট প্রেসক্রিপশন বা কোনো লিগাল রিটেন ডকুমেন্ট ছাড়া আমরা মেডিসিনটা মানে অ্যাজ এ হেলথ প্রোভাইডার, হেলথ কেয়ার গিভার আমরা মেডিসিনটা পেতে পারি, বা জেনারেল পাবলিক ক্যান বাই দোজ মেডিসিন। তাহলে সেগুলোকে বলে হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগ। তুমি কাউন্টারে গিয়ে যদি বলো যে আমাকে 500 mg দুটো অ্যাসিটামিনোফেন দিন, তো তাহলে কিন্তু তুমি যে এক্সপায়ারি ডেট দেখে মেডিসিনটা কিন্তু নিতে পারো, বা সে ফার্মাসি ক্যান গিভ ইউ দ্য মেডিসিন। কিন্তু যেগুলো লিগাল অর্ডার দরকার সেই মেডিসিন কিন্তু উইদাউট প্রেসক্রিপশন কখনো দেওয়া যায় না। যেমন এক্সাম্পল হলো ধরো নার্কোটিক্স বা এনি যেগুলো মরফিন, ঠিক আছে, এগুলো। আর ওটিসি ড্রাগের মধ্যে কোল্ড রেমিডিসের ক্ষেত্রে জাস্ট মাইল্ড অ্যানালজেসিক, এগুলো দোকানে বললেই কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। তাহলে মোটামুটি এটা ছিল আমাদের প্রেসক্রিপশন আর নন প্রেসক্রিপশন মেডিকেশান। অ্যাকচুয়ালি আমরা এগুলো পড়ছি কেন, এগুলো আমাদের টোটালি জানা দরকার, নাহলে অ্যাজ এ হেলথ পার্সোনেল আমরা কিন্তু সোসাইটি বা কমিউনিটিতে কাজ করতে অসুবিধায় পড়ব। কোনো পাবলিক এসে, জেনারেল পাবলিকও আমাদের জানতে চাইতে পারে, সেজন্য আমরা যাতে এগুলো এক্সপ্লেন করতে পারি, ঠিক আছে। এরপর আসছি কিছু মেডিসিন অর্ডার, যেগুলো তোমরা রেগুলার বেসিসে মেডিসিন অ্যাডমিনিস্টার করার জন্য এই অর্ডারগুলো দেখতে পাবে। সেগুলো কী কী? যেমন স্ট্যান্ডিং অর্ডার। স্ট্যান্ডিং অর্ডার বলতে বোঝানো হচ্ছে যে কিছু কিছু হেলথ সেক্টর আছে যেখানে অর্ডার দেওয়াই থাকে যে পেশেন্ট আসার সাথে সাথে, যে কোনো পার্টিকুলার পেশেন্ট এলে সাথে সাথে এই ইনভেস্টিগেশন, এই মেডিকেশন পেশেন্টকে দিতেই হবে। সেগুলোকে বলা হচ্ছে স্ট্যান্ডিং অর্ডার। সেটা সিচুয়েশন অনুযায়ী, যদি রেসপিরেটরি ডিস্ট্রেস পেশেন্ট আসে, যদি জানতে পারো অক্সিজেন স্যাচুরেশন কম আছে, বেসিক কাজ কি আমি জানি অক্সিজেনটা আমি দিতেই পারি, কিন্তু সেটা কিন্তু আমাকে একটু হিস্ট্রি নিতে হবে অ্যাজমা পেশেন্ট, বা কোনো টক্সিসিটি না হয় সেসবগুলো কিন্তু একটু দেখে নিয়ে অন্তত বেসিক যে জিনিসটা সেটা কিন্তু আমি করতে। যেমন একটা মায়োকার্ডিয়াল ইনফাকশন পেশেন্ট এসছে, সেক্ষেত্রে কিন্তু আমি অক্সিজেন এবং মোনোথেরাপি দিতেই পারি, ঠিক আছে। সেইগুলো হচ্ছে স্ট্যান্ডিং অর্ডার। এবার এগুলো স্পেসিফিক্যালি ভ্যারি করে ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন, ঠিক আছে। নেক্সট, পিআরএন অর্ডার্স, মানে যখন দরকার তখন। তাহলে সেগুলোর মধ্যে কী পড়ছে? পেইন কিলার, ল্যাক্সেটিভ। তোমরা নিশ্চয়ই এতদিনে এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে পিএনএমআর কোনো দিন রেগুলার বেসিসে দেওয়া হয় না আনলেস ইজ ইন্ডিকেটেড, ঠিক আছে। নেক্সট, ওয়ান টাইম অর্ডার অর সিঙ্গল অর্ডার, মানে একবারের জন্যই ওটা অর্ডার করা হয়েছে। যেমন প্রি অপারেটিভলি যে অর্ডারটা দেওয়া হয়, দেখবে কিছু আছে মেডিসিন বা টক্সয়েড, এগুলো প্রি অপারেটিভলি একবারই কিন্তু অর্ডার হয়, সেগুলোর আর রিপিটেশন হয় না। নেক্সট, স্ট্যাট অর্ডার। স্ট্যাট অর্ডার বলতে মানে ইমিডিয়েটলি তোমাকে অ্যাডমিনিস্টার করতে হবে। যেমন ইঞ্জেকশন ল্যাসিক্স 20 mg আইভি, মানে ইন্টারভেনাসলি স্ট্যাট, মানে তোমাকে অর্ডারটা বোঝানোই হলো এক্ষুনি পেশেন্টকে ইঞ্জেকশন ফ্রুসামাইড 20 mg ইন্টারভেনাসলি অ্যাডমিনিস্টার করতে হবে। এগুলো যদি না বোঝো বা না জানো তাহলে কিন্তু হেলথ সেক্টরে কাজ করা খুব মুশকিল হয়ে যাবে। তার জন্য এগুলো কিন্তু আমাদের রেগুলার বেসিসে টাচে থাকতে হবে এবং রেগুলার এই প্রেসক্রিপশনগুলো পড়াশুনো করতে হবে, তাহলেই দেখবে এগুলো মানে খুব ইজি হয়ে যাবে। নেক্সট, টেলিফোন, ভার্বাল অ্যান্ড ফ্যাক্স অর্ডার। অনেক সময় হয় যে এমার্জেন্সি বা কোনো সিচুয়েশনে দেখা গেল ফিজিশিয়ানকে পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু আমাদের অনেক সময় টেলিফোনিক কনভারসেশনের মাধ্যমে বা ভার্বাল কনভারসেশনের মাধ্যমে অর্ডারগুলো ফলো করতে হয়। কিন্তু একটাই জিনিস মাথায় রাখতে হয় যে ফিজিশিয়ান আসার সাথে সাথে বা সার্জেন আসার সাথে সাথেই আমাদেরকে কিন্তু সেটা অবশ্যই রিটেন অর্ডারে কনভার্ট করতে হবে এবং সিগনেচার উইথ ডেট টাইম করিয়ে নিতে হবে, ঠিক আছে, কেননা এটা একটা লিগ্যাল ডকুমেন্ট, ঠিক আছে। তাহলে আপাতত এইটুকু থাক, তোমরাও একটুখানি পড়ে নাও,
তাহলে বইটা মিলিয়ে নাও, তাহলে আরও ইজি হবে আশা করি। ঠিক আছে, বাই।